আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ইসরায়েল কেন হঠাৎ করে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করতে হবে? তার তো অন্য নাম দিতে পারত। কেন সে এই অপারেশন রাইজিং লায়ন এই নামটাই কেন দিতে হলো তাকে? একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটাই দেশ বাকি আছে, সেটাই হচ্ছে ইরান। এতদিন ধরে ইরান বিভিন্ন প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলের উপরে হামলা করে আসছিল। ইসরায়েলের অন্যায়গুলোর প্রতিবাদস্বরূপ হামলা করে আসছিল তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে, হিজবুল্লাহর মাধ্যমে, হুথির মাধ্যমে, তারপরে গিয়ে এই যে গাজা থেকে হামাসের মাধ্যমে। তো ইসরায়েল আগে যা ইচ্ছে তাই করতে পারতো না। এতদিন ধরে তারা টুকটাক যাই করতো, সেটা রিটেলিয়েট হিসেবে ইরান কিন্তু প্রতিবারে তাদের উপরে হামলা করছে। তারা নিজেরা সরাসরি না করলেও তাদের প্রক্সি বাহিনীগুলি দিয়ে কিন্তু প্রতিবাদগুলো কিন্তু অব্যাহত রাখছিল। কিন্তু এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সিরিয়াতে আহমদ আল শারার প্রশাসন আসার পর থেকে সিরিয়ার মধ্যে যে ইরানের প্রক্সি বাহিনীটা ছিল সেটা কিন্তু এখন এক্সিস্ট করে না ওই দেশে। তারপর লেবাননে ইরানের যে বাহিনীটা ছিল হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ বাহিনীকে কিন্তু এই যে গাজা যুদ্ধের মধ্য দিয়েই তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। তার বড় যে লিডার ছিল তাকে কিন্তু ফাইটার জেটের মাধ্যমে হত্যা করা হয়েছে। তো এভাবে কিন্তু শুধুমাত্র ইসরায়েলকে বাধা প্রদান করতে পারে এমন একটাই দেশ বাকি ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে, সেটা হচ্ছে ইরান। এখন কিন্তু ইরান ভৌগোলিকভাবে কিছুটা দুর্বল হয়ে গেছে। তার আশেপাশের যে শক্তিগুলো ছিল, তার যে প্রক্সি বাহিনীগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটা এলিমিনেট হয়ে গেছে। এখন সে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারতেছে না। যেমন অস্ত্র সরবরাহ করতে পারতেছে না, লেবানন থেকে আক্রমণ পরিচালনা করতে পারতেছে না, কারণ এই পেজার বিস্ফোরণের মাধ্যমে তাদের অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। তারাও কিন্তু ওইদিকে দুর্বল হয়ে গেছে। সিরিয়া থেকে তাদের বাহিনী সরে গেছে। তারপর এখন আবার নতুন করে যে হুতির উপর কিন্তু যৌথভাবে ইউরোপ এবং ইসরায়েল হামলা করতেছে, যার কারণে ওই দিক থেকেও কিছুটা দুর্বল। হুতি কত দূর থেকে তারা চেষ্টা করতেছে এই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য। তারা হাইপারসনিক মিসাইলগুলো ব্যবহার করতেছে ওইখান থেকে। তারা যতটা সফল হয় নাই, তবে সবচাইতে বেশি সফল হয়েছে কারা? ইরান অনেকটা সফল হয়েছে এই অপারেশনগুলোতে। হুতি যতই হামলা করুক, হুতির হামলাতে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয় নাই, কারণ এটা তাদের কাছে এত উন্নত প্রযুক্তির অস্ত্র তেমন নেই। যে দু একটা আছে, যেগুলো আছে এগুলো কিন্তু ইরানের দেওয়া। তো এখন অপারেশন রাইজিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এটা স্পষ্ট হয়ে যাচ্ছি যে কোনোভাবে যদি ইরানকে দমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ইসরায়েলের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। মিডল ইস্টের মধ্যে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী কোনো দেশই থাকলো না, কোনো গোষ্ঠী থাকলো না। তারা ইতিমধ্যে অনেক গোষ্ঠীকে অনেক শক্তিগুলোকে তারা এলিমিনেট করে দিছে ইউরোপের মাধ্যমে, তারপরে নিজেদের গোয়েন্দার মাধ্যমে। আপনি দেখেন এই যে ইরাক শেষ, ইরাক থেকে তার আর এখন তেমন কোনো ভয় নাই। তারপর সিরিয়া থেকে তার তেমন কোনো ভয় নাই। তারপর লেবানন থেকে তার কোনো ভয় নাই। পার্শ্ববর্তী যে ইজিপ্ট আছে, ইজিপ্ট থেকে তো তারা তো চুপচাপ। তারা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কিনা সে বিষয়ে আমার একটু সন্দেহ আছে। তাদের বড় কোনো বক্তব্য আজ পর্যন্ত সামনে আসে নাই। তো তারা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কিনা সেটাইও আমার সন্দেহ আছে। তারপর আরব বিশ্ব কী করতেছে? তারা তো ওই যে ইরানের বিরোধিতা সেই অনেক আগ থেকে করে আসছিল, কারণ ইরানের সাথে সৌদি আরবের ঝামেলা চলতেছিল অনেক বছর ধরে হুথি বিদ্রোহীদের কারণে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের মধ্যে যদি কোনোভাবে, আল্লাহ না করুক, কোনোভাবে যদি ইরান
ক্ষতিগ্রস্ত হয় বেশি, মানে অনেক খারাপভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, যেমন ইরাকের মতো যদি কিছু হয়ে থাকে, যদি তারা ঠিকভাবে রিটালিয়েট করতে না পারে, তাদের অবস্থাও কিন্তু ইরাকের মতো হতে পারে। কারণ ইরাকেও একই স্লোগানে হামলা করা হয়েছিল যে ইরাকে পারমাণবিক অস্ত্র বানানো হচ্ছে, অনেক অবৈধ অস্ত্রগুলো বানানো হচ্ছে, যেগুলো ওয়ার্ল্ডের 2-1টা দেশের কাছে এই অস্ত্রগুলো আছে, বাকিরা এগুলো ইউজ করতে পারবে না, এমন অভিযোগ দিয়ে কিন্তু ইরাকের উপর হামলা করে পুরো ইরাককে শেষ করে দিছে। এখন একই অজুহাত কিন্তু ইরানের উপর অনেক আগ থেকে দিয়ে আসছিল, প্রায় 10-12 বছর আগে থেকে বলতেছিল যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র অলরেডি তৈরি হয়ে গেছে, আর 1 মাস বাকি, 1 সপ্তাহ বাকি, এমন কথাগুলো 10 বছর আগ থেকে তারা বলতেছিল। তো এখন পর্যন্ত তারা কিন্তু এই অস্ত্র তৈরিতে সফল হয়নি। যদি সফল হইতো তাহলে কিন্তু ইরান এই যে হামলার শিকার হইতো না। এটা আপনারা ভালো করে জানেন যে কারো কাছে যদি একটা পারমাণবিক অস্ত্র থাকে, তার বিরুদ্ধে কেউ হামলা করার আগে অন্তত 2 বার চিন্তা করবে যে আমি যদি এখানে হামলা করি, ও যদি সর্বশক্তি চলে যায়, শেষ শক্তি হিসাবে কিন্তু সেই পারমাণবিক অস্ত্রটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে। এই জন্য অনেক দেশ কিন্তু এই ভয়ে তারা পিছপা হয়। যেমন দেখেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধে দেখেন, তাদের দুই দেশের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। এখন তাদের এই অস্ত্রগুলো যদি না থাকতো, ধরেন একটা দেশের কাছে এই অস্ত্রটা নাই, তাহলে যুদ্ধ কিন্তু অন্যরকম হতে পারত, যুদ্ধ এমনটা হতো না, আর যুদ্ধ এভাবে বন্ধ হয়ে যেত না হঠাৎ করে, যুদ্ধ চলতেই থাকতো। যার কাছে পারমাণবিক অস্ত্রটা নাই তাকে একদম এলিমিনেট করে দেওয়া হতো। ঠিক একইভাবে এখন যদি ইরান যদি সফলভাবে 2-1 মাসের মধ্যে যুদ্ধ টেনে নিতে পারে, যদি একটু সময় ব্যয় করতে পারে যুদ্ধটাকে, বা হয়তোবা আমরা আশা করছি হয়তোবা 2-3 মাসের মধ্যে যদি তারা কোনোভাবে সফলতা অর্জন করে, পারমাণবিক অস্ত্র উন্মোচন করার মতো এরকম কোনো পরিস্থিতি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা মনে করি ইরান এই আক্রমণ থেকে বেঁচে যেতে পারে। কিন্তু তার কাছে যদি এই পারমাণবিক অস্ত্রর সফলতা যদি না আসে, তাহলে কিন্তু আমাদের সেই ভয়টা এখনও থেকে যায়, তার অবস্থায় হয়তো ইরাকের মতো হতে পারে। যদিও তারা খেয়ে না খেয়ে অনেকগুলো অস্ত্র তৈরি করছে, ড্রোন তৈরি করছে, হাইপারসনিক মিসাইল তৈরি করছে, এমন কোনো প্রযুক্তি নেই যেগুলো তারা অলরেডি ডিসকভার করে নাই। শুধুমাত্র এখন একটাই অস্ত্র বাকি, যে পারমাণবিক অস্ত্রটা। এই অস্ত্রটা কিন্তু তাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি। তাদের এই অস্ত্রটা যদি তারা কোনোভাবে যদি বিল্ড করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে কিন্তু তাদেরকে এলিমিনেট করে দেওয়া হবে, এবং এরপর কিন্তু মিডল ইস্টে ইসরায়েলকে এবং আমেরিকাকে প্রশ্ন করার মতো কোনো দেশ অবশিষ্ট থাকবে না। এখনও যেরকম দেখছেন আপনারা, ইসরায়েল যা খুশি তাই করছে। ইসরায়েল এবং তার বাপ আমেরিকা মিলিয়ে যা ইচ্ছা তাই করতেছে মিডল ইস্টের মধ্যে। তারা এখানে নীতি নৈতিকতার কোনো কিছু ধারছে না, ইচ্ছা মতো তাদের রুলসগুলো প্রয়োগ করতেছে। তুমি মানলে আসো, না মানলে তোমাকে এলিমিনেট করে দেওয়া হবে, তোমাকে গুপ্ত হত্যা করা হবে, এভাবে কিন্তু চলতেছে। তো এভাবে যদি চলতে থাকে, আমরা আসলে আমরা কি দেখতে পাই? এই সিরিয়া শেষ, ইরাক শেষ, তারপর লেবাননের কিছু নেই টুকটাক, তারপরে এই যে ইয়েমেন শেষ, এখন নতুন করে ধরছে ইরানকে। এখন ইরানকে যদি কোনোভাবে এলিমিনেট হয়ে যায় বা তাদের শক্তি যদি কমে যায়, তো কোনোভাবে তারা যদি রিটেলিয়েট ভালোভাবে করতে না পারে, তাহলে কিন্তু আমাদের মুসলমানদের জন্য অনেক বড় ক্ষতি সামনের দিকে আসছে। কারণ এরপর কি নেক্সট? তারা তো নেক্সট খুঁজবে না, তারা একটা করে ধরছে, একটা করে এলিমিনেট করছে। এখন ভালো একটা শক্তি ছিল, ইরান ছিল। এখন ইরানকে যদি কোনোভাবে এলিমিনেট করে দেয়া যায়, তার বিরুদ্ধাচরণ করার জন্য আর মিডল ইস্টে কেউ অবশিষ্ট থাকবে না। যার কারণে মিডল ইস্টের অন্যান্য দেশগুলো কিন্তু ধীরে ধীরে এই একই আগ্রাসনের শিকার হবে। তারা এখন হয়তো বুঝতেছে না, তারা বড় বড় লিডাররা তাদের মতো করে তারা পলিসি মেক করতেছে, তাদের ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য, তাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে তারা অনেক কিছু করছে না,
অনেক কিছু করার তাদের সুযোগ ছিল। তাদের মানে টাকার তো অভাব ছিল না, তারা কি না পারতো। তারা অস্ত্র কিনছে আমেরিকা থেকে, অস্ত্রগুলো আমেরিকা থেকে অস্ত্র কিনে তারা কার বিরুদ্ধে ব্যবহার করবে বলেন? আমেরিকা থেকে অস্ত্র কিনে যদি এই অস্ত্র দিয়ে ভবিষ্যতে যদি ইসরায়েলের উপরে আক্রমণ করতে যায়, তখন আমেরিকা কি বলবে? ও ইউ আর, মানে কী বলবো, কীভাবে বলবো কত বিষয়গুলা। তখন এই আমেরিকা বলবে তুমি আমার অস্ত্র দিয়ে আমার সন্তানের উপর আঘাত করতেছো, এটা তো আমি কোনোভাবে মেনে নিব না। এভাবে কিন্তু একটা একটা করে মিডল ইস্টকে শেষ করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলাই মানে চিন্তা করতেছি, এভাবেই চলছে। গত 100 বছর ধরে তো এভাবে চলতেছিল বিষয়গুলো, এখনও এভাবে চলছে। আমরা যদি এখনও একতাবদ্ধ হয়ে যদি এই অন্যায়গুলোর মানে বিরুদ্ধে যদি শক্তভাবে প্রতিহত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আর সৌদি আরব বলেন, আর ইজিপ্ট বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, কেউ কিন্তু সেফ না, কেউ কিন্তু সেফ থাকবে না। তো ঠিক আছে, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।